সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা 10ম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। তো সেই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করব যে আসলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক, একই সাথে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যর বিপরীতমুখী সম্পর্ক বা দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক। তো সেই জিনিসটা আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে পারি যে বিভিন্ন বোর্ডের বিভিন্ন বছরে যে প্রশ্ন এসেছে তারই আলোকে আজকের আমাদের এই ক্লাসটা। এরকম একটি উদ্দীপক দেয়া থাকলে যে m ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 5, m1 ইকুয়াল টু 50, b1 ইকুয়াল টু 5, t ইকুয়াল টু 25, এরকম একটা গাণিতিক উদাহরণ দেয়া থাকলে সেক্ষেত্রে গ নম্বরের প্রশ্ন যদি এরকম থাকে, অর্থাৎ প্রয়োগের প্রশ্ন যদি এরকম থাকে, দাম স্তর বের করো, দাম স্তর নির্ণয় করো বা বের করো, তাহলে চতুর্থ নম্বরের প্রশ্ন অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্ন, যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব, উপর কি প্রভাব পড়ে বিশ্লেষণ করো। এখন আমরা তার আগে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে অর্থের পরিমাণ তত্ত্বে তিনটা জিনিসের সম্পর্ক। একটা হচ্ছে অর্থের সরবরাহ
দাম স্তর অর্থের মূল্য। আমরা দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আসলে অর্থের সরবরাহের সাথে দাম স্তরের সম্পর্ক কেমন এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কেমন। তো সেখানে আমরা আরেকটু রিপিট করছি, কারণ এই বিষয়টাই আমরা এই গাণিতিক উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে আমরা বলেছিলাম যে দাম স্তর এবং এরা হচ্ছে দুই, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী। অর্থের সরবরাহ এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী। এখন অর্থাৎ অর্থের সরবরাহ যদি বেড়ে যায় তখন দাম স্তরও বৃদ্ধি পাবে, আবার অর্থের সরবরাহ যদি কমে যায় তখন দাম স্তরও কমে যাবে। কিভাবে? যে যখন বাজারে অর্থের সরবরাহ বেড়ে যাবে স্বাভাবিকভাবেই তখন মানুষের কাছে টাকার পরিমাণও বেড়ে যাবে। এখন মানুষের কাছে যখন টাকার পরিমাণ বেড়ে যাবে তখন মানুষের চাহিদা বৃদ্ধি পাবে, আর চাহিদা যখন বৃদ্ধি পাবে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এভাবে অর্থের সরবরাহ বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পাবে। ঠিক বিপরীতটা, যে অর্থের সরবরাহ যদি কমে যায় তাহলে মানুষের কাছে টাকার পরিমাণ কমে যাবে, একই সাথে মানুষের চাহিদা কমে যাবে, আর চাহিদা কমে গেলে তখন দাম স্তরও কমে যাবে। তার মানে অর্থের সরবরাহের সাথে দাম স্তরের একটা সমমুখী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যে অর্থের সরবরাহ যদি বাড়ে দাম স্তর বাড়ে, অর্থের সরবরাহ যদি কমে দাম স্তর কমে। অর্থাৎ আমরা বলতে পারি যে দাম স্তর এবং অর্থের সরবরাহ আপন দুই ভাই। তাহলে অর্থাৎ এক ভাই যেদিকে যাবে অন্য ভাইও সেদিকেই যাবে, অর্থাৎ প্রথম ভাই যেদিকে যাবে দাম স্তরও সেদিকে যাবে। তাহলে দুই ভাই যদি হয় তাহলে দুই ভাইয়ের মধ্যে সমমুখী, অর্থাৎ এক ভাই যে কাজ করে আরেক ভাইও ওই একই কাজ করে। এখন দেখা যাক অর্থের মূল্যর সাথে, অর্থের মূল্যটা কি? অর্থের মূল্য হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়। যেমন যদি ধরা হয় যে এই মার্কারের মূল্য হচ্ছে 40 টাকা, তাহলে 40 টাকার মূল্য হচ্ছে একটা মার্কার। আমরা অর্থের মূল্য বলতে বোঝায় সংক্ষেপে যদি বলি যে অর্থের ক্রয় ক্ষমতা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কি পরিমাণ ক্রয় করা যায় সেটাই হচ্ছে ওই অর্থের মূল্য। এখন এই 40 টাকা দিয়ে যদি একটা মার্কার ক্রয় করি তাহলে 40 টাকার মূল্য হচ্ছে একটা মার্কার। একইভাবে যে অর্থের মূল্যর সাথে আমরা এখন দেখি দাম স্তরের সম্পর্ক কেমন। যদি দাম স্তর বেড়ে যায় অর্থের মূল্য ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1/p। অর্থের মূল্যকে আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি vm ইকুয়াল টু 1/p। vm হচ্ছে ভ্যালু অফ মানি, অর্থের মূল্য, এটা সূত্র হচ্ছে 1/p। এখন যদি ধরি যে 1 কেজি চালের মূল্য 40 টাকা, 1 কেজি চালের মূল্য 40 টাকা, তাহলে 40 টাকার মূল্য 1 কেজি চাল। এখন তাহলে 40 টাকার মূল্য হচ্ছে 1 কেজি চাল। এখন যদি চালের মূল্য 40 টাকা থেকে 80 টাকা হয়, 80 টাকা হলে 40 টাকায় পাওয়া যাবে 40 টাকায়
যাবে হাফ কেজি চাল। তাহলে 40 টাকার মূল্য হচ্ছে 1 কেজি চাল। কারণ 1 কেজি চাল ক্রয় করা হয়েছে 40 টাকা দিয়ে, যে কারণে 40 টাকার মূল্য হচ্ছে 1 কেজি চাল। তাহলে এখন যদি এই এক চালের মূল্য 80 টাকা কেজি হয়, তাহলে 40 টাকা দিয়ে কতটুকু চাল পাওয়া যাবে? 40 টাকায় পাওয়া যাবে হাফ কেজি চাল। তাহলে মূল্য যখন, চালের দাম যখন 40 টাকা ছিল, তখন 40 টাকার মূল্য ছিল 1 কেজি চাল। আবার চালের মূল্য কেজি যখন 80 টাকা হলো, তখন এই 40 টাকার মূল্য হলো হাফ কেজি চাল। তার মানে কি, চালের মূল্য দ্বিগুণ হওয়ার কারণে অর্থের মূল্যটা অর্ধেক হয়েছে। কারণ 40 টাকা কেজি যখন চাল ছিল, তখন 40 টাকার মূল্য ছিল 1 কেজি চাল। যখনই 1 কেজি চালের দাম 80 টাকা হয়েছে, দ্বিগুণ হয়েছে, তখন 40 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে হাফ কেজি চাল। তাহলে চালের দাম যখন দ্বিগুণ হচ্ছে, তখন 40 টাকার মূল্য হচ্ছে হাফ কেজি চাল। আর যখন চালের কেজি 40 টাকা ছিল, তখন ছিল 40 টাকার মূল্য 1 কেজি চাল। সুতরাং বলা যায় যে দাম স্তর যখন বৃদ্ধি পাচ্ছে, তখন চালের অর্থের মূল্য কমে যাচ্ছে। দাম স্তর যখন বৃদ্ধি পাচ্ছে, তখন অর্থের মূল্য কমে যাচ্ছে। আবার যদি এরকম হয়, চালের কেজি 20 টাকা হলে 40 টাকা 2 কেজি চাল পাওয়া যাবে। এখন চালের দাম যদি 40 টাকা থেকে কমে 20 টাকা কেজি হয়, তাহলে 20 টাকা কেজি হয়, আমার 40 টাকায় কয় কেজি পাবো? 2 কেজি চাল। তাহলে চালের দাম কমার কারণে 40 টাকায় আমি 2 কেজি চাল কিনতে পারছি। সেক্ষেত্রে 40 টাকার মূল্য হচ্ছে 2 কেজি চাল। এখন এটাই পরিলক্ষিত হয় যে দাম যখন বৃদ্ধি পাচ্ছে, 40 টাকা থেকে 80 টাকা হচ্ছে, তখন 40 টাকার মূল্য কমে হাফ কেজি চাল হচ্ছে। আবার দাম যখন 40 টাকা থেকে কমে 20 টাকা কেজি হচ্ছে, তখন 40 টাকার মূল্য হচ্ছে 2 কেজি চাল। অর্থাৎ দাম স্তর যখন বেড়ে যাচ্ছে, তখন অর্থের মূল্য কমে যাচ্ছে। আবার দাম স্তর যখন কমে যাচ্ছে, তখন অর্থের মূল্য বেড়ে যাচ্ছে। তাহলে বলা যায় যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। তাহলে দাম স্তরের সাথে অর্থের মূল্যর সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তাহলে দাম স্তর এবং অর্থের সরবরাহ যদি দুইজন আপন ভাই হয়, এক ভাইয়ের সাথে সম্পর্ক অর্থের মূল্যের যদি বিপরীতমুখী হয়, তাহলে অন্য ভাইয়ের সাথেও অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী হবে। তার মানে দাম স্তরের সাথে যেহেতু অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী, সেহেতু অর্থের সরবরাহের সাথেও অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। এখন আমরা আলোচনায় আসি যে এই দাম স্তর বের করার সূত্র আমাদেরকে জানতে হবে যে P = MV + M1 V1 ভাগ T। এখানে দাম স্তর হচ্ছে যে MV = M1 × V1 MV + M1 V1 ভাগ T। এটা হচ্ছে দাম স্তর বের করার সূত্র। এটা সকল শিক্ষার্থীকে মুখস্থ করতে হবে।
পি হচ্ছে দাম স্তর, এম হচ্ছে অর্থের সরবরাহ, অর্থের পরিমাণ এবং তার প্রচলন গতি, M1 হচ্ছে ঋণপত্র, V1 হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি, টি হচ্ছে ট্রানজাকশন বা ক্রয় বিক্রয়ের পরিমাণ। এখন সূত্র অনুযায়ী আমরা যদি বসাই মানগুলো, এম হচ্ছে 100 গুণন ভি হচ্ছে 5 যোগ M1 হচ্ছে 50, V1 হচ্ছে 5, টি হচ্ছে 25 সমান সমান 500 যোগ 85 250। M1 হচ্ছে M এর মান হচ্ছে 100, V এর মান হচ্ছে 5, M1 হচ্ছে 50, V1 হচ্ছে 5। বা পি সমান সমান 30। তাহলে দাম স্তর হচ্ছে 30। এখন ভ্যালু অফ মানি কত হবে? তাহলে VN equal to 1/30 30 ভাগের 1 ভাগ। তাহলে যখন M 100, V5, M1 50, V1 5 এবং T 25, তখন দাম স্তর পেলাম আমরা 30 এবং ভ্যালু অফ মানি হচ্ছে 30 ভাগের 1 ভাগ। এখন অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়ে? অর্থের পরিমাণ দ্বিগুণ মানে অর্থের পরিমাণ দ্বিগুণ, এটা হচ্ছে ঘ নাম্বারের যদি অ্যান্সার আমরা 4 নাম্বারে করি, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখন অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তার মানে M গুণ 2 আর হচ্ছে M1 গুণ 2। M এবং M1 যদি দ্বিগুণ হয় অর্থাৎ M1 এবং M মিলে হচ্ছে অর্থের পরিমাণ, অর্থের সরবরাহ। অর্থের সরবরাহ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে সেটা আমরা দেখব। যে P equal to, আমরা জানি P equal to MV plus M1 V1 ভাগ T, বা P equal to M হচ্ছে 100 গুণন 2 তারপরে হচ্ছে V হচ্ছে 5 যোগ M1 হচ্ছে 50 গুণন 2 বা P সমান, আমরা দুটা যেহেতু পাশাপাশি এটা বুঝতে সমস্যা হতে পারে শিক্ষার্থীদের, এই কারণে আমরা এটা মুছে ফেলবো, অর্থাৎ গ নম্বরের অ্যান্সারটা আমরা মুছে ফেলবো। শুধু এইটুকু আমরা মনে রাখবো যে ফি দাম স্তর পেয়েছি আমরা 30 আর ভ্যালু অফ মানি পেয়েছি 1/p ইকুয়াল টু 30 ভাগের 1 ভাগ। এখন আমরা এইখানে করব।
100 গুণন 2 সমান সমান হলো 200, m এর মান হচ্ছে 50 গুণন 2 সমান সমান হলো 100। m সমান আমরা পেয়েছি 200, v সমান আমরা পেয়েছি 5, m1 সমান আমরা পেয়েছি 100, পাঁচ দুগুণ 10, 1000 যোগ 500, পনেরোশো, 5 5 25, 300, 5 30 60, তাহলে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয়, অর্থাৎ m এবং m1 যদি দ্বিগুণ হয়, তাহলে আমাদের দাম স্তর হলো 60। যখন আমরা 3 নম্বরে পেয়েছি শুধু দাম স্তর হচ্ছে v ইকুয়াল টু পেয়েছি 30 আর vm ইকুয়াল টু পেয়েছি 130 ভাগে 1 ভাগ। আর এখন আমরা পেলাম vm সমান সমান 1 বাই v সমান সমান 60 ভাগে 1 ভাগ। তাহলে কি হলো যে অর্থের পরিমাণ আগে দাম স্তর আগে ছিল 30, যখনই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে দাম স্তর দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 30 থেকে 60 হয়েছে। যখন দাম স্তর 30 ছিল তখন ভ্যালু অফ মানি ছিল 30 ভাগে 1 ভাগ, আর যখনই দাম স্তর দ্বিগুণ হয়েছে তখন ভ্যালু অফ মানি হয়েছে 60 ভাগে 1 ভাগ, অর্থাৎ দাম স্তর ডাবল হওয়ার কারণে ভ্যালু অফ মানি অর্ধেক হয়ে গেছে। আগে একটা জিনিসের পেতাম হচ্ছে 30 ভাগের 1 ভাগ, এখন একটা জিনিসের পাই হচ্ছে 60 ভাগের 1 ভাগ। তাহলে দাম স্তর দ্বিগুণ হওয়ার কারণে আমি যেটা পাচ্ছি সেটা পাচ্ছিলাম তার অর্ধেক এখন পাচ্ছি। দাম স্তর দ্বিগুণ হওয়ার কারণে এখানে ধরে নিলাম যে আমি 2 কেজি পাচ্ছি, 2 কেজি চাউল পাচ্ছিলাম যখন দাম ছিল 30 টাকা। যখনই দাম হলো 60 টাকা তখন স্বাভাবিকভাবে আমি 1 কেজি চাল পাচ্ছি। তো এইভাবে দাম স্তর দ্বিগুণ হওয়ার কারণে অর্থের মূল্য অর্ধেক হয়ে গেছে। আমি আবারও বলছি যে প্রাথমিকভাবে আমরা দাম স্তর পেয়েছি 30, ভ্যালু অফ মানি ছিল 30 ভাগের 1 ভাগ, অর্থাৎ কোনো একটা জিনিসের 30 ভাগের 1 ভাগ আমরা পেতাম। যখনই দাম স্তর 30 থেকে ডাবল 60 হয়ে গেল তখনই অর্থের মূল্য 60 ভাগের 1 ভাগ হয়ে গেল, অর্থাৎ আগে পেতাম আমি 30 ভাগের 1 ভাগ, এখন পাচ্ছি আমি 60 ভাগের 1 ভাগ, অর্থাৎ আগের থেকে আমি কম পাচ্ছি। তো দাম স্তর দ্বিগুণ হওয়ার কারণে অর্থের মূল্যটা কি হলো অর্ধেক হয়ে গেল। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী, অর্থাৎ পি যদি দাম স্তর হয়, এম হচ্ছে অর্থের পরিমাণ, পি হচ্ছে দাম স্তর, আর ভিএম হচ্ছে অর্থের মূল্য। যখন অর্থের সরবরাহ এম, অর্থের সরবরাহ হচ্ছে 500 আর 750, 750 ভাগ 25, অর্থাৎ দাম স্তর যখন 750, তাহলে এম যখন এটা 750 ছিল তখন দাম স্তর ছিল 30 আর ভ্যালু অফ মানি ছিল 30 ভাগের 1 ভাগ।
এম যখন 1500 হলো তখন দাম স্তর হলো 60, ভ্যালু অফ মানি হলো 60 টাকা। এখানে স্পষ্টতই প্রথমত অর্থ সরবরাহ ছিল 750। 750 আমরা এই 3 নাম্বার যখন করেছি তখন দেখেছি এম হচ্ছে 750 আর পি তখন ছিল দাম স্তর ছিল 30 আর ভ্যালু অফ মানি ছিল 30 ভাগের 1 ভাগ। যখনই অর্থের সরবরাহ 750 থেকে দ্বিগুণ হলো, 750 এর দ্বিগুণ করলে কত 1500, তখনই দাম স্তর 30 থেকে 60 দ্বিগুণ হয়, অর্থাৎ অর্থের সরবরাহ দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয়েছে। বিপরীত দিকে অর্থের মূল্য কি হয়েছে, আগে পেতাম 30 ভাগের 1 ভাগ, এখন পাচ্ছি 60 ভাগের 1 ভাগ, তাহলে অর্থের মূল্য কমে গেছে। এই জন্য বলা হচ্ছে যে এইটার সাথে দাম স্তরের সম্পর্ক এটা হলো সমমুখী আর এটার সাথে এটার সম্পর্ক হলো বিপরীতমুখী। তো সেটাই আমরা প্রমাণ করলাম যে আসলে অর্থের পরিমাণ তত্ত্ব, বিখ্যাত তত্ত্ব আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, অর্থের পরিমাণ বা অর্থের সরবরাহের সাথে দাম স্তরের এবং অর্থের সরবরাহ এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।